কোরবানি ঈদের আগে শ্বশুরবাড়ি গেলাম এবং 7 দিন শ্বশুরবাড়ি থেকে অবশেষে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে বাড়ি ফিরলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন শ্বশুরবাড়িতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি। আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে বিশাল বড় একটা কঠিন কাজ করতে যাচ্ছি। আমার কাছে এটা অনেক 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 বিশাল বড়, কারণ ধান সিদ্ধ থেকে শুরু করে সমস্ত প্রসেসিং অনেক কঠিন। কারণ কি, আমি তো তেমন একটা করি না, জীবনে একবার করছিলাম, এবার দিয়ে সেকেন্ড টাইম। যাই হোক, অনেক অনেক কাজ করেছি। ধান সিদ্ধ থেকে শুরু করে একদম শুকিয়ে রেখে এসেছি, এখন শুধু চাল হয়ে বাসায় আসার অপেক্ষা। তো যাই হোক, আমার শাশুড়ি এখানে বানাচ্ছে চাপা শুটকির বড়া। তো এখানে লাউ পাতা নিয়েছে এবং কিছুটা পাতা কম হওয়ার কারণে আবার কচু পাতাও নেওয়া হয়েছে। তো যারা চাপা শুটকির বড়া, লোনা ইলিশের বড়া পছন্দ করেন, তাদের কাছে তো এই খাবারটা অনেক 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 ফেভারিট। তো আমি তেমন একটা খাই না। তো শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ির হাতে আমার ননদরাও বানাতে পারে, তো 2-1 পিস খাই, তো ভালোই লাগে, খারাপ না। তো এখানে আমার শাশুড়ি ঈদের পরের দিন এটা বানানো হচ্ছে, কারণ মাংস খেতে খেতে সবারই আর খেতে ইচ্ছা করছে না। তো এখানে নিজের হাতে ছেলের বোনদের জন্য বানাচ্ছে আমার শাশুড়ি। তো শাশুড়ি আম্মার কাছ থেকে আমিও একটু একটু করে শিখিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। তো চাপা শুটকির এই বড়াটা কিন্তু আপনার যে কোনো ভাত বলেন, পোলাও বলেন, খুবই ভালো লাগে। তো আমরাও খেয়েছি। তো প্রসেসিংটা দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখানে বড়া বানানো হচ্ছে। এবার আমি আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠেছি, আর আমরা কিন্তু ঈদের পরের দিন থেকেই ধান সিদ্ধর কাজ শুরু করে দিয়েছি। কারণ কি, আমি তো বেশি দিন থাকতে পারবো না। তো 7 দিন ছিলাম, ঈদের 2 দিন আগে গিয়েছি, ঈদ করেছি এবং ঈদের পরের দিন থেকেই আমরা ধান সিদ্ধ করছি। তো প্রথমে আমার ধানের কাজ শুরু হয়েছে, তারপরে আমার এক যা করবে এবং পরবর্তীতে আমার ছোট যা করবে। তো আমরা 3 যা এবার ধান সিদ্ধ করেছি, আর 2 জন এবার আর করেনি, কারণ যেই গরম গেছে, এই গরমে ধানের কাজ করা মানে জীবন একদম শেষ। যারা করে অভ্যস্ত, যেমন আমার শ্বশুর শাশুড়ি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, তাদের বয়স, আমার শ্বশুরের বয়স কিন্তু 90+। তারপরও দেখেছেন কত সুন্দরভাবে তারা কাজ করে, হাঁপিয়ে যায়, একদম অসুস্থ হয়ে যায়, কিন্তু তারপরেও যখনই বৈশাখ মাস আসে তারা এই ধানের কাজ খুবই আনন্দের সঙ্গে তারা এই কাজটাকে উপভোগ করে। তো এটা আসলে আমাদের জীবিকা বলেন, আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য কি ভাত। তো ভাত ছাড়া তো আমরা কেউই টিকতে পারা অসম্ভব। তো সেই ভাতটা যে কতটা কষ্ট করে এভাবে তৈরি হয়, যারা করে তারাই জানে। আর আমরা যারা বাজারে গিয়ে টাকা দিয়ে বস্তা কিনে এনে রান্না করে খাই, তারা বুঝবো যে হয়ে গেছে, স্বাভাবিক। তো প্রচন্ড গরমের মধ্যে কাজটা করতে হচ্ছে। এখানে আমরা ধান সিদ্ধ করেছি, আমি এখানে পা দিচ্ছি। আমি কিন্তু পারফেক্টলি কোনো কাজই করতে পারি না, ধান সিদ্ধ বলেন বা ধানে যে পা দেওয়া, যেটা কোনোটাই ঠিক মতো হয় না। তারপরেও চেষ্টা করছি। আমার শাশুড়ি বলছে যাই হোক করো, কারণ এখানে এমন একটা অবস্থা যে বসে থাকা মানেই সময় লস। যেহেতু বারবার পা দিলে কি হবে, আপনার ধানটা খুব সুন্দরভাবে শুকাবে এবং ধানে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগবে। যাই হোক, আমি ধানের কাজ করেছি, ধান সিদ্ধ করা শেষ, রোদ দেওয়া শেষ। তো সব কিছু প্রসেসিং করতে করতে আমার কিন্তু মোটামুটি 7 দিন শেষ এবং 7 দিন পরে আমি আমাদের বাসায় চলে এসেছি। তো 2020 কি 21 সালে, মানে যখন করোনা ছিল, তখন বাচ্চাদের বাবাও দেশে ছিলেন। ওনাকে সঙ্গে নিয়ে আমরা তখন বাড়ির চাল খেতাম, ধানের কাজ ওনাকে সঙ্গে নিয়ে করেছি, তখন এতটা কষ্ট হয়নি। কিন্তু এবার তো আমি একা এবং আমি এটার আগামাথা কিছুই বুঝি না। আমার কাছে তো অনেক কঠিন একটা কাজ। কিন্তু আমার ননাস, উনিও ছিলেন, আমার ননদরা, তারা বাড়ির ধান ছাড়া, মানে বাড়ির চাল ছাড়া তারা ভাত খায় না। তো তাদের কাছে এই কাজটা খুবই সহজ না, কঠিনই, কিন্তু তারা বিরক্ত হয় না, কষ্টও পায় না। ওই 3-4 দিন বা 1 সপ্তাহের কষ্টের ফলে সারাটা বছর ওনারা নিশ্চিন্তে থাকে। তো ওনাদের যুক্তিটা এরকম যে ওই কষ্টটা আসলে কষ্ট মনে করলে হবে না, নিজেদের ভালো থাকার জন্য এবং নিশ্চিন্তে সারা বছর নিজেদের হাতের চাল খাওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় না কিনে খাওয়াই ভালো। এটাও তো আপনার ধান করার জন্য কামলাদের খরচ আছে, ধানের ক্ষেতে সার দিতে হয়, খরচ মোটামুটি ভালোই কিনতে হয়। তো সেই হিসাবে আমার কষ্ট করে ধান সিদ্ধ কররে, তারে আবার শুকাওরে, তারে আবার বারবার নিয়ে আসরে, অনেক ঝামেলা।
তো যাই হোক, তো এবার করলাম, ও ভালো লেগেছে, কিন্তু অনেক গরম, কষ্ট তো অবশ্যই হয়েছে। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে বিদায় জানিয়ে এবং আমার 3 জা তারা বাড়িতে আছে, আমি চলে আসলাম। এবং আমার মেয়ের কোচিং খোলা, মাদ্রাসা খুলে গেছে, তো আমি আর থাকতে পারিনি, চলে এসেছি। তো সবাইকে রেখে আসতে আমার খুবই খারাপ লাগছিল। আর যতবারই আসি ততবারই মনে হয় যে এর পরের বার আসলে যদি আমার শ্বশুর শাশুড়িকে না পাই, কোনো একজন যদি না থাকে, তো এই কষ্টটা হয় সব সময়ই। যাই হোক, বয়স হয়ে গেলে বাবা মার প্রতি এরকমই একটা টেনশন কাজ করে। যাই হোক, গ্রাম ছেড়ে শহরে চলে আসছি, আর আমার অপেক্ষায় আমার বাসার লোকজন অধীর আগ্রহে বসে আছে। অবশেষে বাসায় আসলাম, আর এসেই দেখি আমার বোন ফ্রিজে লিচু বরফ করে রেখেছে। আর এত গরম পড়েছে যে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, বাসায় আসলাম, লিচু দেখে মনটা ভরে গেছে, একদম টসটসে লিচু, রসে ভরা। আর আমার ছেলে লিচু ছাড়া সিজনাল তেমন কোনো ফল খায় না, আম খায় না, কাঁঠাল খায় না, কিন্তু লিচু যদি 100টা একবারে দেই সে সবগুলো শেষ করতে পারবে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমার দিনটা ভালোই গেছে। এই কয়েকটা দিন ঈদের পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই সময় কাটিয়েছি। তো ধানগুলো বাড়িতে শুকিয়ে রেখে এসেছি, তারপর মেশিনে ভাঙানো হবে। যারা আমার গত বছরের ভিডিও দেখেছেন দেখবেন যে ধান ভাঙায় কিভাবে, চাল হয় কিভাবে, সব ভিডিওই কিন্তু আমি এর আগের বছর শেয়ার করেছিলাম। এবার যেহেতু সম্ভব হয়নি, শুধুমাত্র ধানটাকে শুকিয়ে রেখে আসতে পেরেছি। অনেক গরম ছিল এবং আমি আসার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার 2 জা তারা অনেক কষ্ট করে ধান শুকিয়েছে, তো এখন শুধু চাল করে যার যার বাড়িতে পৌঁছানোর অপেক্ষা। আর এই যে আমগুলো, এগুলো আমার ছোট বোনের শ্বশুর বাড়ির আম, অনেক মিষ্টি। তো দিক দিয়ে আমাদের ড্রাগন ফলের গাছে মাশাল্লাহ অনেক ফল এসেছে, মানে ফুলও হয়েছে, ফুল থেকেই ফল হবে। দোয়া করবেন যেন আল্লাহ আমাদের রিজিকে সুন্দরভাবে ফলগুলো খাওয়ার সৌভাগ্যটা দেয়। তো যতবারই ড্রাগন গাছের ফল দেখি, মানে গত বছর থেকে আর কি, আব্বুকে আমার এত মনে হয়, আমাদের সবারই আর কি, যে আব্বু কিন্তু ড্রাগন ফল খেতে পারে নাই, গাছেরটা খেতে পারে নাই, শুধু ফুল দেখে গিয়েছে, ফল আর খাওয়ার সৌভাগ্য আল্লাহ দেয়নি। তো এবারও মাশাল্লাহ বেশ কিছু ড্রাগন ফল গাছে ধরেছে। তো দেখা যায় যে অনেক সময় পোকা হয়, নষ্ট হয়ে যায়। তো জানি না কয়টা টিকবে। আমার বড় বোনের হাতে লাগানো গাছ, সেটা ওর বাসায় জায়গা কম থাকার কারণে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো আব্বু এই গাছটার অনেক যত্ন নিয়েছে, যার ফল এখন আমরা খাচ্ছি। যাই হোক, এখানে বেশ কিছু বাজার করা হয়েছে। বাজারে গিয়েছিলাম ঈদের পরে, এটাই প্রথম বাজার। তো পোলার চাল নিয়ে আসা হয়েছে, খোলা পোলার চাল, কিন্তু চালটা অনেক ভালো। তো এই কারণে 3 কেজি পোলার চাল নিয়ে এসেছি, কারণ ঈদের আগে যেগুলো কেনা হয়েছিল সেগুলো রান্নাবান্না করে খাওয়া শেষ। তো নতুন করে আবারও নিয়ে আসা হয়েছে। এখানে তেল আনা হয়েছে, ডিম আনা হয়েছে। তো ডিম এবার সাদা ডিম এনেছি, লাল ডিম তো সবসময় খাই, সাদা ডিম তো খাওয়া হয় না, এবং দাম কিন্তু লাল ডিমেরই বেশি, সাদা ডিমের কম। তো পার্থক্যটা কি, কেন আমরা সাদা ডিমটা কম খাই আর লাল ডিমটা বেশি খাই? তো জানি না দোকানদার আমাকে সঠিক ইনফরমেশন দিল কিনা। তো বললো তেমন কোনো পার্থক্য নাই, শুধুমাত্র লাল ডিমটা সংরক্ষণের ক্ষেত্রে বেশি দিন রাখা যায় আর সাদা ডিমটা কম দিন থাকে, এবং লাল ডিমের খোসাটা সেটা একটু পাতলা হয় আর সাদা ডিমের খোসাটা ভারী হয়। তো এটাই পার্থক্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।